ইস্পাহান, ইরান, যাকে বলা হয় পৃথিবীর অর্ধেক, প্রাচীনকাল থেকে যার রয়েছে সমৃদ্ধ ও সুদীর্ঘ ইতিহাস। মধ্য ইরানের জাগ্রস পর্বতমালার কাছে অবস্থিত ইরানের তৃতীয় বৃহত্তম এ শহর। ইস্পাহানকে বলা হয় ইরানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক রাজধানী, যা বিখ্যাত অত্যাশ্চর্য ইসলামিক স্থাপত্য, জটিল টাইলসের কাজ, সুন্দর এবং প্রাণবন্ত বাজারের জন্য। ইস্পাহান এমন একটি শহর যেখানে প্রাচীন পারস্যের ঐতিহ্য মিশে গেছে আধুনিক জীবনের সাথে। ইরানের খুবই গুরুত্বপূর্ণ এ শহরটি শিক্ষার প্রাণকেন্দ্র, পারমাণবিক কেন্দ্রসহ ভারী শিল্প, ক্রাফট এবং আর্টের হাব হিসাবে কাজ করছে। ইস্পাহানের বিখ্যাত ও জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসের ভিতরে রয়েছে নকশেজাহান স্কোয়ার, শাহ মস্ক, শেখ লতিফুল্লাহ মস্ক, আলী কাপু প্যালেস, জামে মস্ক অব ইস্পাহান, সিউ সাপোল, খাজু ব্রিজ, ভ্যান ক্যাথেড্রাল এবং সেলে সাতুন প্যালেস সহ আরও অসংখ্য জনপ্রিয় দর্শনীয় জায়গা। তবে এসবের পাশাপাশি আমাকে বেশ মুগ্ধ করেছে এখানের মানুষের আতিথেয়তা, বুদ্ধিমত্তা এবং শিল্পের প্রতি তাদের অসম্ভব ভালোবাসা। আমি খুবই আনন্দিত এমন একটি শহর এবং ইরানে ভ্রমণে আসতে পেরে। ইস্পাহান ভ্রমণে এসব বিখ্যাত স্থান আর এখানের গল্প নিয়ে থাকছে আমার ইরানের ইস্পাহান ভ্রমণ সিরিজ। আমি তাওহিদ, স্বাগত জানাচ্ছি আপনাদের নূতন বছর 2026-এ ইরানের ইস্পাহান থেকে। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন অসম্ভব সুন্দর এই ইরানকে। এটা হচ্ছে আমার ইস্পাহানের হোটেল। তো খুবই একটা ওল্ড জায়গা, আমি তো দেখে ভয় পেয়েছিলাম, না জানি কোথায় নিয়ে আসছে। তো পাশেই হচ্ছে স্কোয়ার, যেখানে বেশ কয়েকটা টুরিস্ট প্লেস আছে। আপনাদেরকে আমার হোটেলের ভিতরের ভিউটা দেখাচ্ছি, অসাধারণ। দেখেন, এই যে কি বলি আমরা, জয়তুন বলি, অসাধারণ। এই সেই ট্রেডিশনাল হাউস, চারপাশে হচ্ছে রুম, মাঝখানে একটা আঙিনা। এইটা হচ্ছে কমলা গাছ, কমলা আছে এবং অবশ্যই আমি পারবো, কমলা পেকে রয়েছে। ওর সাথে কথা বলে গাছ থেকে পাকা কমলা খেয়ে তারপর বানাচ্ছি। আগে আমি যাচ্ছিলাম, ওকে, জাস্ট কিডিং। ও, এই হচ্ছে আঙুর গাছ, সেটা দেখেন আঙুর ফল ধরছে। ও গড, খুবই সুন্দর ভিতরটা, কিন্তু আমি একা, অন্য কাউকে দেখছি না, হয়তো তারা এখন দিনের বেলায় ঘুরতে গেছে। রাতে তো এভাবে থাকলে ভয় লাগবে একা একা। সেই সকাল থেকে জার্নি শুরু করেছি, তো একটা লং ধাক্কল গেছে শরীরের উপরে। তো যেহেতু সেই খুব সকাল থেকে উঠে জার্নি শুরু করা, পথে যাত্রা বিরতি নেওয়া, কয়েকটা প্লেস ঘুরে দেখা লাঞ্চের জন্য, তো ভালোই সময় চলে গেছে। তো এখন শুরুতেই হচ্ছে আমি গোসল করব, ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সূর্যের রোদ কিছুটা পড়ে গেলে তখন বেরোবো, কারণ আমার কাছেই হচ্ছে স্কোয়ার। পরে আবার আপনাদের সাথে এই ঐতিহ্যবাহী ইস্পাহান শহর শেয়ার করছি। আশা করছি আপনারা অনেক এনজয় করবেন। সুন্দর করে সাজাইছে বাড়িটা, এই যে সেই গোলাপ ফুল, পানির ফোয়ারা, অসাধারণ, এক কথা অসাধারণ। তো আমার রুমটা দেখেন, ও ছাদ আছে, ছাদে ওঠা যাবে বিকালে নাস্তা করার জন্য। সকালে ছাদের উপরে রুফটপ রেস্টুরেন্ট আমাকে বলে দিল। ওকে, আপনাদেরকে তো আমার খুব ইচ্ছা ছিল এ ধরনের মাটির দেওয়াল করা ঘরে থাকার জন্য। তো এই যে দেখেন আমার রুম, আমি এটা ভাড়া নিয়েছি, এটা ডাবল বেডরুম। শুধু একমাত্র কাশানি সিঙ্গেল বেডরুম পেয়েছিলাম, আর তেহরান প্লাস এখানে ডাবল বেডরুম। ওকে, ছোট একটা বার আছে, রেফ্রিজারেটর, এসি। ওয়াশরুমটা ক্লিন হলে ভালো। ইয়েস, শাওয়ারের সব কিছু আছে ক্লিন। ওকে, অনেক ক্লিন, লাইক ইট।
আমার হোটেলের সাথেই ইস্পাহানের এই গ্রান্ড বাজারটি অবস্থিত। আমি এখন এর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি নকশাজাহান স্কোয়ারের দিকে। আসলে আমি যে কয়টা ইরানের শহরে গেছি প্রত্যেকটা শহরে এরকম এক একটি বড় এবং ঐতিহ্যবাহী গ্রান্ড বাজার দেখতে পেয়েছি। এই বাজারটি 1620 সালে নকশাজাহান স্কোয়ারের উত্তর দিকে নির্মিত হয়েছিল। পরে বিভিন্ন তোরণ এবং কক্ষ যুক্ত হয়ে বর্তমানের এই বিশাল আকার ধারণ করেছে। তবে সাফাভিদ যুগে বাজারটি ছিল অন্যতম বৃহৎ এবং বিলাসবহুল একটি বাণিজ্যিক কেন্দ্র। এই ঐতিহ্যবাহী পার্সিয়ান বাজারটির জৌলুস যেন আজও একটুও কমেনি। বিশাল এই বাজারটির আমি অনেকক্ষণ ঘুরে দেখেছি এবং সামান্য কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রান্ড বাজারের এই গেট দিয়ে আমি নকশাজাহান স্কোয়ারের ভিতরে চলে আসছি। তো এই বিশাল নকশাজাহান স্কোয়ারের চারদিকটায় ঘিরে রয়েছে গ্রান্ড বাজার। সমস্যা হচ্ছে গ্রান্ড বাজারের ভিতরের প্রত্যেকটা ওই যেন একই রকম মনে হচ্ছে আমার কাছে। তার উপরে কোনো ইংরেজি লেখা নেই, সবই হচ্ছে পার্সিয়ান ভাষায়। তো আমি কিছুটা সন্দিহান যে রাতে আবার একা কিভাবে ব্যাক করবো আমার হোটেলে, বিশেষ করে যখন ভিতরের মার্কেট বন্ধ হয়ে যাবে। যদিও নিরাপত্তা নিয়ে একদমই কোনো ভয় নেই, কারণ ইরান হচ্ছে খুবই নিরাপদ একটি জায়গা। যদিও অনেক পশ্চিমা দেশ কিংবা মিডিয়া ইরানে ভ্রমণ সম্পর্কে রেড অ্যালার্ট জারি করে রেখেছে। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক নকশাজাহান স্কোয়ার। মাউন্টেন বিশাল এই এরিয়া জুড়ে অবস্থিত নকশাজাহান স্কোয়ারের আমি কোন দিক দিয়ে দেখা শুরু করবো আসলে বুঝতে পারছি না। আমার সাথে লোকাল কোনো ফ্রেন্ড নেই, তো একা ঘুরে বেড়াচ্ছি। এত বড় এরিয়া আপনি যদি পায়ে হেঁটে চারদিকটা একটা রাউন্ড দেন, আমার মনে হয় সেটা 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যাবে। আপনার হাঁটার গতির উপরে ডিপেন্ড করে, হয়তো কিছুটা কম বেশি হতে পারে। এখনো রোদের তেজ কমেনি, গায়ে লেগে মনে হয় যে বার্ন হচ্ছে। হোয়াইট রোজ ঝোপঝাড় গাছপালা আছে, তার ভিতরে মানুষ বসে সময় কাটাচ্ছে। এত বড় এরিয়া, এই স্কোয়ারের চারদিকে বেশ কয়েকটা জায়গা আছে। তা আমার কাছে আমার হোটেল থেকে উনি ম্যাপ করে দিয়েছে, কারণ ওনার কাছে সিটি ম্যাপ ছিল না, যে ট্যুর ম্যাপ থাকে সিটি, ওইটার ছিল না। তো বেশ কয়েকটা এই জায়গাগুলি আমি ঘুরে দেখবো এখন এই ম্যাপ অনুযায়ী। সূর্যের আলো এই দেওয়ালে আটকা পড়ে গেছে, তো ওদিকটা একদম গা পড়ে যাচ্ছিল, কিন্তু এখানে যেহেতু সূর্যের আলো এই দেওয়ালের আটকা পড়ে আছে, এখানটা আবার ঠান্ডা লাগছে। বাট নর্মালি হচ্ছে ফাইন, নর্মালি হচ্ছে এদিকটার ওয়েদার হচ্ছে অনেক কুল। আর যেটা আমাকে বলা হলো, তেহরানের চেয়ে ইস্পাহান শহর অনেক ক্লিন, অনেক গ্রিন, এবং এখানের স্কাই অনেক ক্লিয়ার। যেমন হচ্ছে তেহরানের যেহেতু একটা মেগা সিটি, ওখানে অনেক ট্রাফিক আছে, অনেক হচ্ছে মানুষের ভিড়, ওখানে পলিউশনটা বেশি, সো ওখানের আকাশটা এতটা স্বচ্ছ না। এটা ওরা আমাকে বললো, যেখানে স্কাই তুমি ক্লিয়ার দেখতে পাবা। এই স্কোয়ারে ঢোকার এটা সম্ভবত প্রধান একটা গেট। তো আমি যে হোটেলটা নিয়েছি এটা হচ্ছে ওই সাইডে, পাশে একদম এটার সাথেই একটা বাজার আছে, বাজার পরে একদম এখানটা আসা যায়। গোলাপের বাগান এক সাইডে। প্রথম হচ্ছে চারপাশে হচ্ছে মার্কেট, লাইক আমাদের যেরকম নিউ মার্কেট, চারপাশে ঘুরিয়ে মার্কেট, ভিতরটা ফাঁকা। তো এখানটা হচ্ছে ভিতরে হচ্ছে বাগিচা। তো হচ্ছে এখানে হচ্ছে সাদা গোলাপ, লাল বা আরও অন্যান্য কালারের গোলাপ আছে। এরপরে হাঁটার ওয়ে
ওয়াকিং ওয়ের পরে আরেকটা স্টেপ, এখানে হচ্ছে রেড কালারের এই সৌন্দর্য বর্ধনকারী গাছটা লাগানো। এরপর আবার একটা ওয়াকিং ওয়ে, তারপর হচ্ছে আবার আর এক ধরনের গাছ, এরপর আর একটা ওয়াকিং ওয়ে, তারপর আবার আর এক ধরনের গাছ, এভাবে বেশ কয়েকটা ওয়াকিং ওয়ে, তারপর মাঝখানে আবার একটা মাঠের মতো আছে। তো এইভাবে এটা সাজিয়েছে আর কি ওরা। তো এটা শুরুতে হয়তো অন্যরকম ছিল, কারণ এত বছর পরে আগের মতন ওই সেই শুরুর দিকে ওই রূপ বা ওই ধরনের গাছপালা, ওই ধরনের সেই শুরুর দিকে সৌন্দর্য না থাকাটা খুবই স্বাভাবিক। এই যে দেখেন, প্রথম 1 2 3 তিনটা ওয়াকিং ওয়ে, তারপর এই একটা হচ্ছে বড় রোড। এখান দিয়ে যে পুলিশের গাড়ি রাখা আছে, গাড়ি, ঘোড়ার গাড়ি চলছে। আবার ওই মাঝখানে খেলাধুলা করার জন্য মাঠ আছে আর কি, পুলিশ স্টেশন। ওদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। আপনি যদি চান এই পুরো স্কোয়ারটা ঘোড়ার গাড়ি করে ঘুরে দেখতে পারেন, সময় বাঁচানোর জন্য বা অন কাইন্ড অফ একটা ঘোড়ার গাড়িতে চড়ার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। নকশাজাহান স্কোয়ার ইরানের এমন একটি আইকনিক জায়গা, যে জায়গার ছবি দেখালেই বোঝা যায় যে এটি ইরান। এই স্কোয়ারটি ইরানের একটি বিশাল ও ঐতিহাসিক চত্বর, যা পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম স্কোয়ার, ভিয়েতনাম স্কোয়ারের পরেই। এবং এই নকশাজাহান স্কোয়ারটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। 1700 শতকে সাফাভিদ শাসক শাহ আব্বাস দ্য গ্রেট এই স্কোয়ারটি নির্মাণ করেন। একসময় এখানে রাজকীয় অনুষ্ঠান, জনসভা, পোলো খেলা সহ আরো বিভিন্ন ধরনের ইভেন্ট অনুষ্ঠিত হতো। এই নকশাজাহানের কিন্তু খুবই সুন্দর একটি অর্থ আছে। বাংলায় এর মানে দাঁড়ায় পৃথিবীর প্রতিচ্ছবি। তো এরকম যে নামকরণ করা হয়েছে, এর পিছনে কিন্তু কিছু ভ্যালিড রিজন আছে। যেমন এই স্কোয়ার কিংবা এই স্কোয়ারকে ঘিরে ধর্ম, রাজনীতি, ব্যবসা এবং সংস্কৃতি সবকিছুর সমন্বয় এখানে দেখা যায়। এই একই জায়গায় রয়েছে রাজপ্রাসাদ, বিশাল মসজিদ, বাজার, খোলা জনসমাগমের স্থান। অর্থাৎ সেই সময়ে পুরো পৃথিবীর জীবনযাত্রার প্রতিচ্ছবি যেন একই জায়গায় ফুটে উঠেছিল। এই নকশাজাহান স্কোয়ারকে ঘিরে যে কয়টি আইকনিক ল্যান্ডমার্ক বা জায়গা আছে, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আলী কাপু প্যালেস। তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি গ্র্যান্ড বাজার, এরপরে নকশাজাহান স্কোয়ারের ভিতরে আমি এখন রয়েছি। একটু পরেই আমি এখান থেকে চলে যাব এই বিস্ময়কর আলী কাপু প্রাসাদ দেখার জন্য। এরপরে আবার ফিরে আসব নকশাজাহান স্কোয়ারে। মূলত এই নকশাজাহান স্কোয়ারের চারপাশে অনেকগুলি আইকনিক জায়গা আছে, তো একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হবে। তো বাকি জায়গাগুলি আমি পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো। আমি এখন এটার উপরে উঠবো, ওখান থেকে চারদিকের একটা ভিউ দেখতে পারবো। আশা করছি সেটা আরো সুন্দর হবে।
পুরান বাজারের একটি অংশ দেখতে পাচ্ছেন আলী কাপু প্যালেসের নিচে দুই দিকে বিস্তৃত। আপনারা দেখতে পাচ্ছেন আলী কাপু প্যালেসের ভিতরে প্রবেশ করার জন্য আমাদের যারা সাধারণ দর্শনার্থী তাদের এন্ট্রেন্স এটি। তা আমি এখন এই প্রাসাদের ভিতরে প্রবেশ করব। আলী কাপুর অর্থ হচ্ছে মহান দরজা। এই প্রাসাদটি ছিল সাফাবি বাদশাদের রাজদরবার এবং বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা দেওয়ার স্থান। এই আলী কাপু প্যালেসটিতে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে 2.5 মিলিয়ন ইরানিয়ান রিয়েল দিয়ে। এই প্রাসাদের সব জায়গায় কিন্তু দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়, বেশ কিছু জায়গা এভাবে ব্যারিকেড দিয়ে আটকানো আছে। আমি এই লোকাল দুজন ইরানিয়ানকে ফলো করে সামনের দিকে এগোচ্ছি। প্রাসাদের ভিতরে আসার পরে এরকম অনেকগুলি বড় বড় রুম দেখতে পেলাম। আসলে এত বড় একটি রাজপ্রাসাদ আপনাকে ঘুরে দেখতে হলে অবশ্যই অনেক সময়ের দরকার হবে। তো এখানে হচ্ছে একটি সুভিনিয়ার শপ, যেখানে এই নকশাজাহান স্কোয়ারের চারদিকে যেসব বিখ্যাত ল্যান্ডমার্ক কিংবা দর্শনীয় জায়গা আছে তার রেপ্লিকা রাখা আছে। আপনি স্মৃতি হিসাবে এগুলি সংগ্রহ করে নিতে পারেন। একতলা উপরে ওঠার পরে এখানে একটি কফি শপ পাচ্ছি। তো যারা সাথে কোনো প্রিয়জনকে নিয়ে আসেন কিংবা বন্ধু বান্ধব তারা এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এই রাজপ্রাসাদের ভিতরে বসে খাওয়ার এক্সপিরিয়েন্স নিতে পারেন। পেয়ে গেছি। এখানে দেখেন সিঁড়িগুলি, এটা কাঠের সিঁড়ি। সে কাঠের সিঁড়ির উপরে সুন্দর করে পেন্টিং করা, ইরানিয়ান পার্সিয়ান পেন্টিং। ফাইনালি উপরে উঠে আসলাম। আমি এখন রয়েছি আলী কাপু প্যালেসের দরবার হলে। আলী কাপু প্যালেসের এই জায়গা থেকে পুরো নকশাজাহান স্কোয়ার প্লাস হচ্ছে ইস্পাহান শহরের চমৎকার কিছু ভিউ দেখা যায়। এই আলী কাপু প্যালেসটি হচ্ছে 1600 শতকের শেষের দিকে সাফাবি সম্রাট যে প্রথম আব্বাস ছিলেন ওনার শাসনামলে নির্মাণ করা হয়, যে সময়টাকে বলা হয় পারস্য শিল্প এবং সংস্কৃতির স্বর্ণযুগ। সাফাবি শাসকেরা মূলত তাদের ক্ষমতা এবং ঐশ্বর্য প্রকাশ করতেন এসব ভব্য স্থাপত্য ও শিল্পকলার মাধ্যমে। এ প্রাসাদটির স্থাপত্যে পার্সিয়ান, ইসলামী ও মধ্য এশীয় নির্মাণশৈলীর চমৎকার সমন্বয় দেখতে পারবেন। এর ভিতরে রয়েছে সূক্ষ্ম টাইলসের কাজ, স্ট্রোকো রিলিফ বা প্লাস্টারের নকশা এবং অসাধারণ সব ক্যালিগ্রাফি। এই আলী কাপু প্যালেসটি হচ্ছে বহুতল বিশিষ্ট এবং প্রতিটি তলার আলাদা ব্যবহার ছিল এবং এর নকশাও হচ্ছে ভিন্ন ভিন্ন। আপনারা এখন এই দরবার হলের সুউচ্চ সিলিং দেখতে পাচ্ছেন। মনে হয় আমাদের দেশের 3-4 তলা বিল্ডিং এর সমান তো অ্যাটলিস্ট হবে। আমার কাছে বিস্ময় লাগছে যে ওই সময় এত উঁচা গাছের গুড়ি প্লাস হচ্ছে এত কাঠ দিয়ে যে উপরের সিলিং এর নকশা দেখতে পাচ্ছেন ওরা তৈরি করেছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রাজদরবারের সবচেয়ে আকর্ষণীয় এবং বিখ্যাত অংশ মিউজিক হল। এর সামনেই রয়েছে একটি পানির ফোয়ারা, যদিও এখন বর্তমানে এটি অ্যাক্টিভ নয়। রাজদরবারের এই সঙ্গীত হলটিতে সেই সময় বিভিন্ন ধরনের সঙ্গীত এবং কবিতা পরিবেশন করা হতো। এখানের দেওয়াল এবং ছাদ বিশেষ নকশায় এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে শব্দ স্বাভাবিকভাবেই প্রতিধ্বনি এবং ভারসাম্যপূর্ণ হয়। আধুনিক প্রযুক্তি ছাড়া সেই সময় এখানে অসাধারণ অ্যাকিউস্টিক সিস্টেম ব্যবহার করা হয়েছিল। আপনাদের যদি সহজ ভাষায় বলি, বর্তমানে যে আধুনিক সাউন্ড সিস্টেম সহ অডিটোরিয়াম রয়েছে তার সাথে এর তুলনা করা যায়। নকশাজাহান স্কোয়ারের অসাধারণ সিনেম্যাটিক ভিউ দেখতে পাচ্ছি। এই আলী কাপু প্যালেসটি ছিল রাজকীয় বাসভবন, যেখানে শাহ আব্বাস এবং তার উত্তরসূরিরা বসবাস করতেন। ওনরা উপরতলা থেকে এভাবে নকশাজাহান এবং ইস্পাহানের চমৎকার মনোরম দৃশ্য উপভোগ করতেন। রাষ্ট্রীয় কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সভা এবং প্রশাসনিক কাজ করা হতো এই রাজপ্রাসাদে। কবি, শিল্প, সঙ্গীতজ্ঞ এবং পণ্ডিতদের মিলনস্থল ছিল এই রাজদরবারের মিউজিক হল।
যেখানে রাজদরবারের পৃষ্ঠপোষকতায় শিল্পকলার বিকাশ হতো। আর এই কারণেই হয়তো পার্সিয়ান শিল্প সংস্কৃতি এতটা সমৃদ্ধ। এই নকশাজাহান স্কোয়ারকে অনেকেই ভালোবেসে গান এবং কবিতা লিখেছে। আমরা যারা বাংলাদেশি এ সম্পর্কে আমাদের হয়তো খুব একটা ধারণা নেই। পার্সিয়ান ভাষার পাশাপাশি উর্দু ভাষায়ও গান এবং কবিতা রয়েছে এই নকশাজাহান স্কোয়ারকে নিয়ে। এই আলী কাপু প্যালেসে অনুষ্ঠিত হতো বিভিন্ন রাজকীয় ভোজসভা, বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা, গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাসাদের এই বারান্দা থেকে তৎকালীন শাসকেরা নকশাজাহান স্কোয়ারে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান দেখতেন এবং বিদেশি প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতেন। অনেক রোদ, তাকানো যাচ্ছে না। এই আলী কাপু প্রাসাদটি হচ্ছে সাফাভি স্থাপত্য ও শিল্পকলার সর্বোচ্চ একটি নিদর্শন। এটি প্রমাণ করে যে পারস্য স্থাপত্য এবং শিল্পীরা কতটা উন্নত এবং সৃজনশীল। আজও এই রাজপ্রাসাদ ইরানের স্থাপত্য ঐতিহ্য রক্ষার এক অনন্য উদাহরণ। আলী কাপু প্যালেসটি শুধু একটি রাজপ্রাসাদই নয়, এটি সাফাভি যুগের শিল্প, ক্ষমতা এবং সংস্কৃতির জীবন্ত একটি সাক্ষী। তো এখন আমি এখান থেকে নেমে যাচ্ছি। নামার সময় এই ধরনের একটা দৃশ্য চোখ পড়লো। এইটা মনে হচ্ছে হাম্মাম আর কি, গোসলখানা। নামার সময় সিঁড়িটা অনেকটা কনজাস্টেড, কাঠের তৈরি, কথার প্রতিধ্বনি হচ্ছে। ডিজাইনগুলো দেখেন, এটা প্রথমে মানে এটা আঁকা হয়েছে আর কি, এটা হাতে বাজতে আছে, আমার এখনো এটা হাতে ফিল করছি। তো দেখা যায় প্রথমে এটা এঁকে তার উপরে কালার করা হয়েছে। চিন্তা করেন এত সূক্ষ্ম কারুকার্য করতে এদের কত সময় ব্যয় হয়েছে, এবং সেই শ্রমিকরা এই ধরনের যে আর্ট শিল্প, যারা এগুলো আর্ট করেছে, যারা এগুলি আর্ট করেছেন, এভাবে তৈরি করেছেন, তারা কতটা দক্ষ ছিল সেই 400 বছর আগে। হ্যাঁ, আলী কাপু প্যালেস দেখে এখন আমি চলে আসছি নকশাজাহান স্কোয়ারের একদম মাঝখানে, যেখানে একটি বিশাল রিফ্লেক্টিং পুল রয়েছে। পুলের নিচের অংশ নীল রং করা, যার কারণে দূর থেকে পুলের পানির রং নীল দেখায়। যেখানে চারপাশের যেসব আইকনিক স্থাপনা আছে তার প্রতিচ্ছবি ভেসে ওঠে। পুলের চারদিক এ ধরনের পাথরে বাঁধানো, এরপরে রয়েছে সবুজ ঘাসের বিশাল মাঠ, যেখানে মানুষজন বসে গল্প করছে, পিকনিক করছে, বাচ্চারা খেলাধুলা করছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। এ যেন একটি প্রাণের মেলা। এই নকশাজাহান স্কোয়ারের চারপাশে আরো বেশ কয়েকটা বিখ্যাত স্থাপনা আছে। এগুলি নিয়ে আমি পরবর্তী পর্বে আবার হাজির হচ্ছি। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন অসম্ভব সুন্দর এই ইরানকে। অনেক বেশি ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।